সকাল বাজে এখন 6টা আর দিনটা হলো শনিবার। আজকে বহুদিন পরে ট্রেন স্টেশন থেকে তোমার কাছে ব্লগটা স্টার্ট করতেছি। আজকে আমি আর আমার মানুষটা আসি না স্টেশনে এত সকালে। আজকে আমার ফ্যামিলি মানে বলতে আমার মা, আমার মেয়ে, সাথে রাহুল, ঝুমা আর মধু, ওরাও আছে। 6:50 ট্রেনটা ধরতে লাগবো। আমরা যাবো গুয়াহাটি যাবো সবাই মিল্লা 2 দিনের ট্রিপে। তোমরা এর আগে দেখছোই আমি শর্টস শেয়ার করছিলাম, ওইখানে আমি ছোট ছোট মিনি ব্লগ হিসাবে তোমার কাছে গুয়াহাটি ট্রিপ 1 আর 2 শেয়ার করছি। তোমরা অনেকেই দেখছো বা যারা দেখো নাই তারা দেখতে পারো। তো ওইটারই আজকে লং ভিডিওটা তোমার কাছে শেয়ার করতেছি। নমস্কার সবাই, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এটা আমার মা আর মেয়ে যখন আমার কাছে আইছিল তখনই অগরে নিয়ে আমি গুয়াহাটি গেছিলাম। কারণ তোমরা তো সবাই জানো আমার মেয়েটা আমার মার কাছে থাকে, তো যখন স্কুল বন্ধ থাকে তখন ও আমার কাছে আসে। তো খালি আমার ঘর আর মার বাড়ি এই রকম করেই ওর চলে। তো ভাবছিলাম যখন এখন স্কুল পরীক্ষা হয়ে গেছে, স্কুল বন্ধ আছে, তো ভাবলাম কোথাও ঘুরতে নিয়ে যায়। আর আমার তো এখন আর কোনোখানে যে ঘুরতে নিয়ে যাবো, কোনো জায়গায় নিয়ে ওরে 10 দিন 12 দিন রাখুন, ওই ক্ষমতা তো এখন আর নাই। আর আগেও যেরকম আসছিল যদি যাওয়ার থাকতো আমি বাপের বাড়িতে যেতাম, তো এখন আর মেয়েটা কই যায়। তার লিগা আমি আর আমার মানুষটা ভাবলাম যে 2 দিনের লিগা আমরা গুয়াহাটি থেকে ঘুরে আসি। যেহেতু এখন আমরা গুয়াহাটি রেগুলারই যাওয়া হয় আমার মানুষটার চেক আপের লিগা। তো মোটামুটি আমার কিছুটা হইলেও চেনা জানা হয়েছে। আর আমার মানুষটা আগে তো তেমন যাওয়া হইতো না, ওই দরকারে যাওয়া হইতো না তো নাই। আর ঘোরার জায়গার ব্যাপার নিয়ে আমরা এত ঘোরাঘুরি করি না কোনোদিনও গুয়াহাটিতে। তবে এইবার যখন ভাবলাম, তো এতদিন তো ডক্টরের কাছে আসা যাওয়া করতে করতে অনেক কিছুই চিনছি, অনেক কিছুই জানি। তো ভাবলাম চলো ঘুরে আসা যাক। প্রথমে আইসা স্টেশনে আগে চা খাইয়ে নিলাম। চা খাইয়া মানে রেগুলার আমি যেখান থেকে চা খাই সকালবেলা আইসা ওইখানে মারেও চা খাওয়াইলাম পিঠা দিয়া, আমরাও খাইলাম। তারপরে ট্রেনে এসে পড়ছি, ট্রেনের টিকিট কেটে উঠা পড়ছি ট্রেনে। তো এখন যেমন সোজা গুয়াহাটিতে। আর গুয়াহাটি যাওয়ার আরও একটা কারণ আছে, ব্লগটা কন্টিনিউ করতে থাকো, পরে জানতে পারবা আমরা গুয়াহাটি কেন গেছিলাম। তো এখানে রাহুল, আমার মানুষটা, আর মধু আর আমার মেয়ে, ওরা 4 জন ওখানে বসে রয়েছে। আর এপারে আমি, আমার মা আর ঝুমা, আমরা 3 জনে বসে রয়েছি। চলো গুয়াহাটি যাই, তারপরে সারাটা দিন কি করি না করি সবটাই তো তোমার কাছে শেয়ার করুম। চলো। আর হ্যাঁ, এখানে আমি আরেকটা কথা কই, আমরা যে গুয়াহাটি যেতেছি আজকে, তো এই গুয়াহাটি যাওয়ার প্ল্যানটা কিন্তু শুধু আমগো হয়েছিল। মানে আজকে তো শনিবার, আগের দিন শুক্রবার দিন রাত্রিবেলা আমার মানুষটা দোকান থেকে এসে হঠাৎ করে কয় যে কালকে আমরা গুয়াহাটি যাবো। তো আমরা 4 জন মানে আমগো ফ্যামিলির 4 জনে যাওয়ার কথা ছিল। তো ওই সময়টার মধ্যে রাহুল আর ঝুমা আমগো ঘরে বসে আসছিল। তো তখন ওরাও কইলো যে তোমরা ঘুরতে যেতেছো 2 দিনের লিগে, তো আমারও মেয়েটার পরীক্ষা হয়েছে, কোথাও নিয়ে যায়নি, তো চলো তোমার সাথে আমরাও 2 দিন গুয়াহাটিতে ঘুরে আসি, তোমরা যেখানে যেখানে যাইবা আমরাও ঘুরুম। তো আমরা তখন তো আর দেখো কেউ নিজের মসজিদে যাইবো, ওইখানে তো আমরা না করার কেউ না। তো আর ভালো লাগলো যে যাক আমগোর সাথে একটা লগ হইলো। আর এখানে আমি একটা কথা বিলিভ করি যে মানুষ যে যেটা ভাগ্যে লেখা আনছে তার সাথে ওইটাই হইব। হয়তো রাহুল গা আমগোর সাথে যাওয়াটা লেখাই আসিল, তার লিগে ওরা গেছে। আমরা কিন্তু কাউরে কোনো কিছু লেখা ফোর্স করি না। আর এই জিনিসগুলো না আমি খুব বিলিভ করি। কেন কইলাম, এই ব্লগটাতে ওইটার প্রমাণ পাওয়া যাবা। চলো দেখতে থাকো। আর দেখো গুয়াহাটিতে আইসা আমরা স্টেশনে নেমা সোজা এসে পৌঁছলাম নেপালি মন্দিরে। আমি এর আগে পল্টন বাজার স্টেশন থেকে নেপালি মন্দিরে আসার ভিডিও আমি অনেকবার তোমার কাছে শেয়ার করছি, তার লিগে আমি ওই ভিডিও ক্লিপটা দিলাম না। তো আমরা নেপালি মন্দিরে আইসা ওখান থেকে আমরা সিটি বাসে উঠে গেছি। তো আমি আর মা একটা সিটে বসি, ওইদিকে আমার মেয়ে আর আমার মানুষটা একটা সিটে বসে, আর ঠিক সামনে দরজার ওই পারে রাহুল আর ঝুমা বসে। তো সিটি বাসে করে এখন আমরা জামুগা ব্রহ্মপুত্র ঘাটে, ওইখানে যাওয়ার পরে ওইখান থেকে আমরা যাবো আরেক জায়গায়। তো চলো আমগোর সাথে দেখতেই পারবা কই যাই কি করি, তোমার কাছে তো শেয়ার করবো অবশ্যই। চলো। আজকে গুয়াহাটি আসাটা আসলে আমার কাছে অনেক বড় একটা ইচ্ছা পূরণ। আমি কিন্তু এর আগে অনেকবার গুয়াহাটিতে এসেছি, তোমরা দেখো আমি প্রতি মাসে আসি আমার মানুষটার চেক আপ করাইতে। কিন্তু না, আজকের গুয়াহাটি আসাটা না আমার কাছে মানে আমি হয়তো মুখের ভাষায় প্রকাশ করতে পারতেছি না। কারণ আজকে ফিলিংসটা ছিল একটু ইমোশনাল, একটু হ্যাপি ফিলিং, মানে সব কিছু মিলায়া মানে একটা মিক্সড ফিলিং কাজ করতেছিল। কারণ আজকে আমি আমার মারে প্রথমবার গুয়াহাটি ঘুরাইতে আনছি।
কি কম, আমার কাছে ভাষা নাই। যাই হোক, আমরা এখন আয়সা পড়ছি ব্রহ্মপুত্র ঘাটে। দেখতে পাচ্ছ চারিদিকে অনেক ফেরি। অ্যাকচুয়ালি আজকে আমরা যাবো উমানন্দ মন্দিরে। আমি গুয়াহাটিতে অনেকবার আইছি, গুয়াহাটি ঘুরছি অনেক জায়গায়, কিন্তু উমানন্দ মন্দিরটা আমি আজ পর্যন্ত দেখি নাই। বিয়ার আগে তো দেখি নাই, বিয়ার পরেও আমি দেখি নাই। গুয়াহাটি অন্যান্য জায়গায় ঘোরা হয়েছে, আমার মানুষটাও আজ পর্যন্ত দেখে নাই। তার কারণটা হলো কি কমার, আমার মানুষটা মানে নৌকা, নদী, জল এসব জিনিস খুব ভয় করে। আজকে আমরা কোনো রকমে আমি রাহুল সবাই মিলা অনেক কনভিন্স করাতে আজকে আমার মানুষটার মানে রাজি হয়েছে উমানন্দ মন্দির যাইব। তার লিগে আজকে কিন্তু আমরা মানে আমাকে ভাগ্য হয়েছে উমানন্দ মন্দির দেখা। বিশেষ করে আমি কোনোদিনও উমানন্দ মন্দির দেখি নাই, ও যায় না দেখা, ও আমারেও দেখায় নাই, নিজেও দেখে নাই। তো আজকে রাহুল অনেক কিছু কয়ে ওরা কনভিন্স করাইছে। তবে ঝুমা আগে গেছে কিনা আমি জানি না। তারপরে আমরা সবাই আজকে ফার্স্ট টাইম, বিশেষ করে যেমন আমার মা, আমার মেয়ে, আমি, আমার মানুষটা, আমরা সবাই মিলে আজকে উমানন্দ মন্দিরে যাব। তো এখন আমরা প্রাইভেট ফেরিতে উঠতেছি। এখানে সরকারি ফেরিও আছে। সরকারি ফেরিটা হলো প্রায় পার হেড 40 রুপিস কইরা, আর প্রাইভেট ফেরি 120 টাকার থেকে শুরু হয়। 120 টাকার পরে যেমন 150 টাকা, 200 টাকা, 250 টাকা, এমনকি 500-600 টাকা পর্যন্ত প্রাইভেট ফেরি আছে। প্রাইভেট ফেরিটা হলো তুমি যে কোনো একটা ফেরিতে যাও, যতক্ষণ টাইম থাকো থাকা ঘুরা টুইরা তুমি অন্য যে কোনো ফেরিতে আবার আয়সা পড়তে পারবা। কিন্তু সরকারি ফেরির নিয়ম আছে, সরকারি ফেরি একবার গেলে তোমার 1 ঘন্টা থাকবো, 1 ঘন্টার মধ্যে ঘুরা টুরা যা হয় তারপরে আবার 1 ঘন্টা পরে আয়সা পড়তে লাগবো। তো আমরা তার লিগা সরকারি ফেরির অপেক্ষাই করতেছিলাম, কিন্তু একটা যখন আমরা গিয়া পাইছি তখনই একটা অলরেডি গেছিল গা, ওইটা 1 ঘন্টা আরও থাকার কথা ছিল। তো আমরা 1 ঘন্টা বসে থেকে লাভ নেই। তো প্রাইভেট ফেরিতে সবাই 120 টাকা করে, ওইটাতে করে আমরা যাবো এখন উমানন্দ মন্দিরে। তো এটাই কইলাম যে কার ভাগ্যে কে আসে কই যায় কেউ কইতে পারে না। আজকে যদি রাহুল না আসতো, আমার মানুষটার কনভিন্স না করতো, হয়তো আমি কোনো দিনও জানি না ভবিষ্যতে হইতো কিনা, কিন্তু আমি আজকে তো অন্তত আমি উমানন্দ মন্দিরটা দেখতাম না। কারণ এতদিন যদি দেখি না, আজকে আমার মানুষটা একা থাকলে কি আমার নিয়ে যেত? কোনোদিনও না। তো রাহুল কনভিন্স করাতে বেশিরভাগ কথাটাই আমি এটাই করবো, কারণ রাহুল যদি না থাকতো আজকে আমাকে যাওয়া হতো না। তো রাহুলের কথায় আজকে ফার্স্ট টাইম উমানন্দ মন্দির আমার দেখা হইব, আমার না সবাইরই বিশেষ করে। তো এই দেখো একটা প্রাইভেট ফেরি ফুল হয়ে গেছে, এটা যাইতেছে। এটা গেলে পরে নেক্সট ফেরিটাই হইব আমগো। আর আমি তোমাকে একটু আগেই কইতেছিলাম যে আমার আজকে একটা মিক্সড ফিলিং কাজ করতেছে, ওটা কেন কি আসে বিষয় সেটাই তোমার কাছে কই। আজকে আমি আমার মারে নিয়ে এসেছি ঘুরাইতে, এটা তো আমি খুব একটা আমার কাছে অনেক বড় পাওনা। কারণ একটা সন্তান যখন নিজে উপযুক্ত হয়ে যায়, তারপরে যখন তার মা বাবারে খুশির ছোট ছোট মুহূর্তগুলো যখন দিতে পারে না, তখন ওই সন্তানটা কতটা খুশি হয়, কতটা সুখী হয়, সেটা আজকে আমি ফিল করতে পারতেছি। তবে না, এত কিছুর মাঝখানেও আমি কিছু একটা কম মনে করতেছি, কারণ আমার আজকে বাবা নাই। আজকে যদি বাবা থাকতো হয়তো এটা পরিপূর্ণ হইতো এই ফিলিংসটা। কারণ আমার অনেক দিনের স্বপ্ন আছিল আমার মারে বাবারে দুইজনরে নিয়ে আমি একবার গুয়াহাটি মা কামাখ্যা দর্শন করামো, বহুত কিছু দেখামো, গুয়াহাটি কী কী আছে সব দেখামো। কারণ আমগো বাবা না, ছোটোর থেকে যখন আমরা বড় হয়েছি এইসব জায়গায় আমগো ঘুরাইতে নিয়ে আসা বা নিয়ে যাওয়া এইসব বাবার কাছে সময় আসছিল না। কারণ আমরা এরকম একটা ফ্যামিলির থেকে আসি, আমার বাবা যদি কাম করতো তবে ঘরে পয়সা আসতো, আর ওই পয়সা দিয়েই আমগো খাওয়া চলতো, আমার ভাইয়ের পড়াশোনা চলতো। আমি একেবারে খুব আহামরি ঘরের কিন্তু সন্তান না যে বাবা বছরে একবার স্কুল ছুটি হইব আমগো বিভিন্ন জায়গা ঘুরাইতে নিয়ে যাবো, আমি ওই ঘরের মেয়ে না। তো আজকে ওইটাই আমি ফিল করতেছি, যদি বাবা থাকতো, বাবার তো এই সময়টা অবসরের সময় থাকতো, বাবার নিয়ে আমি ঘুরাইতে নিয়ে আসতে পারতাম, বাবার এই জায়গাগুলো দেখাইতে পারতাম। এই ফিলিংসটা আমার খুব খারাপ লাগতেছিল। তবে এটাও ভাবতেছিলাম ভগবান হয়তো এটাই চাইছিল, বাবার নিয়ে আসতে পারি নাই, আমার সারা জীবন এটা মনে মধ্যে আঘাত থাকবো। কিন্তু ঠিক আছে, বাবা উপর থেকে দেখতেছে, আমি মারে নিয়ে আসতে পারছি, মা জায়গাগুলা দেখবো, হয়তো মার চোখ দিয়া বাবাও হয়তো উপর থেকে জিনিসগুলা ফিল করতে পারবো। আর না সত্যি আমি আজকে মারে নিয়ে এসে যেমন খুশি, বাবারে না আনতে পারা ততটাই দুঃখ পাইতেছি। এই মাঝখানেও আচ্ছা ঠিক আছে আমরা আইছি, বাচ্চাটারে ঘুরাইতেছি, সবাইরে নিয়ে আইছি, আনন্দ ফুর্তি তো আছে, কিন্তু কোনো না কোনো জায়গায় বাবার কমিটা থেকে যেতেছে। এই দেখো আমগো ফেরিও ছেড়ে দিছে, আমরা এখন উমানন্দ মন্দিরের দিকে যাইতেছি।
তো চলো যাই উমানন্দ মন্দির। আর হ্যাঁ চলো তোমার কাছে আরেকটা জিনিস শেয়ার করি। তোমরা কি উমানন্দ মন্দিরের বিষয়ে জানো না? তো চলো তোমার কাছে আমি যতটুকু জানি ওইটাই শেয়ার করো। উমানন্দ মন্দির হইলো একটা দ্বীপের উপরে, যেটা হলো ওয়ার্ল্ডের সবচেয়ে ছোট নদী দ্বীপ, যেটা হলো ব্রহ্মপুত্র নদীর উপরেই আছে। আর এই মন্দিরটা উমানন্দ নাম দেওয়ার কারণ হলো, উমা মানে পার্বতীর আরেক নাম উমা, আনন্দ হলো মানে মনের খুশি ফুর্তি যেটারই কও, আর ওই নামেই উমানন্দ মন্দির। আর এই মন্দিরটা হলো মানে ভগবান শিবের আরাধনা করা হয় এই মন্দিরে। আর উমানন্দ মন্দিরের যে দ্বীপটা, ওই দ্বীপটা অনেকে পিকক আইল্যান্ড বললেও কয়, কারণ এই আইল্যান্ডটা দেখতে মানে এই দ্বীপটা দেখতে কিছুটা ময়ূরের শেপে, তার লিগে পিকক আইল্যান্ড বললেও কয়। দেখো আমি যতটুকু জানি ওইটাই তোমার কাছে শেয়ার করলাম, এতটুকু আমার কাছে ইনফরমেশন আছিল শেয়ার করলাম। আর বেশি কিছু তোমাকে জানতে ইচ্ছা হলে তোমরা অবশ্যই গুগলে সার্চ করে দেখতে পারো। দেখো তোমার কাছে কথাটা শেয়ার করতে করতে আইসাও পড়লাম উমানন্দ দ্বীপের কাছে। আর এখন আমরা ফেরি থেকে নামতেছি। আর সত্যি ফেরিটার মধ্যে আয়সা সত্যি ভালো লাগছে। এইভাবে আসলে কি হয় কত, প্রাইভেট ফেরিতে আসলে সব কিছু ভালোভাবে শ্যুট করা যায়। তোমরা তো দেখলে আমি যতটুকু শ্যুট করতে পারছি তোমরা তো দেখাইলে। আমি যদি ওই সরকারি ফেরিতে আসা অনেক গ্যাদারিং হয় তখন না ভালোভাবে শ্যুট করা যায় না। প্রাইভেট ফেরিতে আসলে এটাই ভালো যে ভালোভাবে এদিকে হাইটটা চললে দেখে সুন্দরভাবে শ্যুট করা যায়। আর ওরা লিমিটেড মানুষই নেয়, অবশ্য লিমিটেড মানুষ সরকারি ফেরিতেও নেয়, কিন্তু সরকারি ফেরিটা অনেক বড় হওয়াতে না অনেক বেশি বেশি মানুষ ওঠে আমি দেখছি। আমার তো প্রাইভেট ফেরিতে এসেই ভালো লাগছে। হ্যাঁ একটু টাকাটা বেশি লাগছে, তা কোনো ম্যাটার করে না। যাই হোক আমরা আয়সা পড়লাম পারে। আর এখন একজন একজন করে নাইমা এই দেখো আমরা মন্দিরের দিকে যাইতেছি। আর মন্দিরটা যেহেতু পাহাড়ের উপরে অনেকটা সিঁড়ি আছে, এই সিঁড়িগুলা উঠতে লাগবো। ওই যে আমগো ফেরি দাঁড়ায় রয়েছে, আর এখন আমরা সিঁড়ি করে উঠতেছি সোজা মন্দিরের উপরে। আমি তো 4-5টা সিঁড়ি ওঠার পরে আমার অবস্থাই শেষ হয়ে গেছে, কারণ এত উঁচা, এত আরো উপরে যেতে খাড়া খাড়া সিঁড়ি, মানে আমার তো শরীর শেষ। আমি কয়েকটা সিঁড়ি উঠতে তো আমি আর উঠতে পারতেছি না। আমার মা কি সুন্দর উঠতে যেতেছে, আমি উঠতে পারতেছি না দেখে রাস্তায় দাঁড়ায় পড়ছিলাম, মানে আধা সিঁড়িতে দাঁড়ায় পড়ছিলাম। তারপরে আমার মানুষটা ও দাঁড়ায় পড়ছে যে না আমি উঠতে পারতেছি না। লাস্টে দেখো ও আমারে টাইনা ধইরা উঠাইতেছে। আমি সত্যি আমি এতটা মানে আমার বুক ব্যথা করতেছে, হাঁটু ব্যথা করতেছে, এত কষ্ট হইতেছে। ও আমার হাতে ধইরা টাইনা আমার উঠাইছে। অথচ দেখো বয়স আমার থেকে আমার মার বেশি, আমার মা কি সুন্দর করে উপরে উঠে গেছে। অনেক কষ্ট, অনেক যুদ্ধ কষ্ট করে হাইটটা আইসা অবশেষে পেলাম মন্দিরের সামনে। মন্দির আরও সিঁড়ি উঠতে লাগবো, তবে একটা টার্নিং আছে ওইখানে আমরা দাঁড়াইলাম। তারপরে একটা ফুলের দোকানে গেলাম, পূজার যা যা সামগ্রী নিলাম, আমগো ব্যাগ জুতা সব কিছু, ব্যাগ না সরি জুতাগুলো রাখলাম। রাখার পরে এখন আমরা মন্দিরে যেতেছি। আর মন্দিরে গিয়ে না আমরা ভিতরে পূজা দিই নেই, মানে একেবারে গর্ভগৃহে গিয়ে পূজা দিই নেই, কারণ ওই সকালবেলা বাইরে এসে ট্রেনে এই কাপড় চাপড় পরে ভিতরে গিয়ে পূজা দিতে ভালো লাগে না। তো আমরা আমগো মতন কইরা বাইরে প্রদীপ টদীপ জ্বালাইয়া নমস্কার কইরা আয়সা পড়ছি, গর্ভগৃহেতে যাই নেই। যতটুকু আমগো করতে লাগে বাইরে থেকে আমরা পূজা কইরা এখন বাইরে এসে পড়ছি। ভিতরে যেহেতু ক্যামেরা করা অ্যালাউ নাই, মানে আমার ভয় লাগতেছিল। অনেকে দেখছি করছে, কিন্তু আমার ভয় লাগতেছিল দেখে আমি আর কোনো ওখানে ক্যামেরা অন করি নাই তেমন করে। তো আমাকে পূজা হয়ে যাওয়ার পর এখন আমরা নিচের দিকে যাইতেছি, কিছু ছবি টবিও তুললাম। তো এখন আমরা নিচের দিকে যাই, চলো। মন্দির থেকে বাইরে নিজেকে স্যান্ডেল জুতা যা যা আসছিল সব নিয়ে নিছি, নিয়ে আয়সা পড়ছি নিচের দিকে আসার পরে দেখি আমার মানুষটা ফ্রুট সালাড নিছে। তো ও খাইতেছিল ওইখান থেকে, আমিও এক টুকরা খাইলাম, আমার মেয়েও খাইলো, আমার মাও খাইলো। আর ওইখানে জিনিসের দাম এত বেশি, যেহেতু দ্বীপ একটা, সব কিছু ওই পাড়ের থেকে আনতে লাগে, জিনিসগুলোর দাম অনেক বেশি। একটা ফ্রুট সালাডের মানে ছোট্ট একটা প্লেট, এটাই 50 টাকা নিয়ে নিছে। আমি ভাবলাম যে এত দাম নিতেছে। তো যাই হোক আমরা ওইটা খাওয়ার পরে একটু পারে মানে ঘাটের সামনেই কতগুলো পাথর আছিল, এখানে গিয়ে একটু বসলাম, জায়গাটা ভালো লাগতেছিল আর ছবিও তুললাম। তাহলে এখানে বসলাম, ওখানে বসে পাপড়ি চাট, তারপরে চানা, অনেক কিছুই খাইলাম। খাওয়ার পরে প্রায় 10-15 মিনিট বসলাম। বলে যে কইতেছিলাম যে সরকারি ফেরিতে অনেক ভিড় হয়, মানে দাঁড়ায় যেতে লাগে, দাঁড়ায় আসতে লাগে, বসার কোনো সুবিধা নাই। হয়তো তোমরা আমার এই ভিডিওটাতেই দেখতে পারবা, এদিক ওদিক ঘুরাইলেই আমি দেখাইতেছি যে সরকারি ফেরিটার মধ্যে কত মানুষ হয়ে রয়েছে।
তো তোমরা একটা আইডিয়া করে লো যে সরকারি ফেরি থেকে প্রাইভেট ফেরিটা ভালো কিনা। তো ওই দেখো সরকারি ফেরিতে কত ভিড়, এটা যাইবো তারপরে আমাকে প্রাইভেট ফেরিটা দিব, তারপরে আমরা প্রাইভেট ফেরিতে করে ওই পারে যাব। এখন একটু এখানে বসি সবাই মিললে, তো কমু না অনেক মানুষ আছে কিন্তু সবাই চুপচাপ নিজের মতো আছে, কেউ অত হাই কেসকেসি হাল্লা চিল্লা কিছুই করতেছে না। তো আমরা ওইখানে একটু টাইম বসার পরে আমাকে ফেরি দিয়া দিছে, তো আমরা এসা আমাকে ফেরিতে উঠুম, তার লিগে এখানে দাঁড়ায় রয়েছে আমাকে ফেরি। এই দেখো আমাকে ফেরি আইসা পড়ছে, এটাতে আমরা উঠুম, উঠটা এখন ওই পারে জামুকা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি, এরপরে আরও অনেক কিছু আছে দেখানোর। আজকে ব্লগটা অনেক বড় হয়ে যাবে দেখা তোমার কাছে আর পরে একটু শেয়ার করলাম না, নেক্সট ব্লগে তোমরা সব কিছু দেখতে পারবা। আশা করি তোমাকে আজকে ব্লগটা ভালো লাগছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবা, আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। নেক্সট পার্টের অপেক্ষায় থাকবা, নেক্সট পার্টে আরও অনেক কিছু দেখানোর আছে। 2 দিন গুয়াহাটিতে থেকে কি করলাম, কই গেলাম, আরও কি কি দর্শন করলাম সবটাই তোমার কাছে শেয়ার করুম নেক্সট পার্টগুলোতে। তো দেখা হইব নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সাবধানে থাকবা। আজকের জন্য এইটুকুই, টাটা।